হে পূত পবিত্র সর্বশক্তিমান আল্লাহ, অসীম তোমার উদারতা, অঢেল তোমার ঐশ্বর্য, অশেষ তোমার দান আর অফুরন্ত তোমার প্রেম। সেই প্রেমের শিখায় যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছ, সে মাটিকে তুমি আরো উর্বর, আরো ফলনশীল করে দাও। আর যে হাত তুমি দিয়েছ, সেই হাত যেন থাকে কর্মরত। যে চোখ তুমি আমাকে দিয়েছ, তা যেন অটুট থাকে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার বন্ধনে। হে দয়াময়, দান করো গোলা ভরা ধান, গোয়াল ভরা গাভী, পুকুর ভরা মাছ, বুক ভরা আশা, মুখ ভরা হাসি আর গলা ভরা গান। হে আল্লাহ, কেউ যেন না থাকে অনাহারে, কেউ যেন না পড়ে কারো চোখের আগুনে। সবাই যেন থাকে মাছে ভাতে, দুধে ক্ষীরে, আদরে আপ্যায়নে। আমিন। বড় গলায় ডাকি তোরে, আইরে মা তুই হাসি মুখে। বড় গলায় ডাকি তোরে, আইরে মা তুই হাসি মুখে। মেটারে তোর সন্তানের সাথ, ফুল ফুটিয়ে নিজের। আর বলিস না আল্লাহ। চাচা একটু রাখেন, একটু রাখেন। এই শোনো, আমি হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, একটু এদিকে এসো। আচ্ছা, শহীদ সরোয়ারের বাড়িটা কোন দিকে বলতে পারো? ও এইখানে সামনে। এখানে হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। আচ্ছা, রিক্সা ছেড়ে দিব আমি? হ্যাঁ রিক্সা ছেড়ে দেন, কারেন্ট নাই তো, আমি আলাটা ধরাই নিয়ে আসি। আচ্ছা, দাঁড়ান আমি ধরাই নিয়ে আসি। আমার কাছে মোবাইলে লাইট আছে না কিন্তু। না আমি আলা ধরাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা এই যে। দাঁড়ান, আমি একটু ব্যাগটা নিই। হ্যাঁ যান যান। আপা চলেন, তুই বাড়ি যা। কোন দিকে? এই তো সামনে। ওদিকে? হ্যাঁ চল। সরেয়তে অসৎ সঙ্গ ত্যাগ করো, সরেয়াতে আলস্য দোষের আকর। কি অসাধারণ উপদেশ বাণী! আমি তো আমার বাচ্চাদের এটাই শেখাচ্ছি। কে? মামুনি, দরজা খোলেন, মেহমান আইছে। মেহমান? মেহমান আসা তো খুব সুখবর, কিন্তু এই সময় এলো কে? দাঁড়া খুলি। আমি আসি। আচ্ছা, তুমি কে? জি, আমার নাম ডালিয়া। ডালিয়া? কোন ডালিয়া? আসলে আপনি আমাকে চিনবেন না। আমি সারাদিন জার্নি করে এসেছি, আমি অনেক টায়ার্ড। আমি কি আপনার ঘরে একটু আশ্রয় পেতে পারি? কার ঘর আর কে আশ্রয় দেয়? এসো। বাহ, তোমার তো রাস লক্ষণ খুব ভালো। বসো মা, বসো। তো এখন তোমার পরিচয়টা বলো, তুমি কোথা থেকে এসছো? জি, আমি ঢাকা থেকে এসেছি। আমি আপনাকে সব বলবো। এখন আমি আসলে খুবই টায়ার্ড। আমি না না, ঠিক আছে ঠিক আছে, এখন কিচ্ছু বলতে হবে না। তুমি মুখ হাত ধো, খাওয়া দাওয়া করো, তারপর যখন তোমার ইচ্ছা হয় তখন বলো, ঠিক আছে? চলো। ও শিয়া, ও শিয়া,
হুঁশিয়ার, সামনে বিপদ সংকেত। আরে চাচা, ডাকলেই বান্দা হাজির। কত চাচা, আমার মনটা আজকে এত উড়াধারা করতেছে কেন? আমি তো আর অন্তর্জামি না রে, সবই তার ইচ্ছে। হ, অন্তর্যামী তুমি না ঠিকই, কিন্তু তুমি মানুষটা বিশ্বাসী, সৎ। যাও, কামে যাও। হুঁশিয়ার, বড় ভয় হয়, বুড়ো পৃথিবী কতদিন সামলে রাখবে আমাকে। গুরুজি বলেছিলেন, বিপদে পড়লে মাকে ডাকিস, মা তোর প্রত্যেক বাড়িতে বাড়িতে। সেই থেকে তুমি আমার মা, আমাকে তুমি আশ্রয় দাও, আমি তোমার সুপুত্র হব। তুমি টেবিলে যা যা দেখছো এগুলো কিন্তু সব এখানে ফলানো। যেমন হচ্ছে চালটা হচ্ছে ক্ষেতের, সবজি ক্ষেতের, এটা কিন্তু পালা মুরগি, আমাদের পুকুরের মাছ, তাই? সবকিছু। হ্যাঁ, আমার ছেলে বেলাল ও সবকিছু নিজের হাতে ফলিয়েছে। জানেন, আমি যখন শহরে ছিলাম তখন গ্রামের এসব টাটকা শাকসবজি খাবার দাবারের কথা শুনেছি। এখন কে বুঝতে পারছি সত্যি খুব টেস্টি। পেট ভরে খাও। তোমাকে আর কি দিব? ডাল দিব? আপনি ব্যস্ত হবেন না। এখানে কি এসে কি মনে হচ্ছে জানেন? ওই যে একটা কথা আছে না, গড মেড দ্য ভিলেজ, ম্যান মেড দ্য টাউন। তোমার কথা শুনে এরকম একটা কবিতার কথা আমার মনে হলো। সেটাতে বলা আছে, ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। এখনই শহরের মানুষদের মধ্যে সেই আকুতি শুরু হয়ে গেছে। একটু হাঁপ ছেড়ে বাঁচার জন্য সবাই এখন অরণ্যের কাছাকাছি আসতে চাইছে। এছাড়া তো কোনো উপায় নেই, অরণ্যের কাছে আসতেই হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য গ্রাম ছাড়া, অরণ্য ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেখো, গ্রামটা তো হচ্ছে আসলে শিকড়। শিকড় ছাড়া কি কোনো গাছ বাঁচতে পারে? তুমি বলো। আপনার ছেলেকে দেখছি না। ও তো পাগল, এখন মাছ ধরার সময় তো, ও সারাক্ষণ কিন্তু পুকুরে। আবার যখন ধান কাটার সময় হয়, ওকে ক্ষেত থেকে আনাই যায় না, খবর দিয়ে তারপরে আনতে হয়। তুমি ওর অপেক্ষা করলে অনেক অসুবিধা হবে। খাও। এটা তো খুব ভালো কথা। আপনার ছেলে তো আমাদের কৃষি উন্নয়নের মডেল হতে পারে, তাই না? মন্দ বলনি। আপনাকে একটা কথা বলেই ফেলি। আসলে আমার মানে আমার মায়ের নাম রোকিয়া। তুমি তুমি রোকেয়ার মেয়ে? হায় আল্লাহ, আমার চেহারা দেখে বোঝা উচিত ছিল। খাও, খুব ভালো করেছো এখানে এসে। কি দিব তোমাকে? ডাল দিব? আর একটু ভাত? না, না, আর কিছু না। ভাইয়াকে গিয়ে খবরটা দিস মেহমান আসার, মনে করে দিবি কিন্তু। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় ভাইয়াকে বলবো বাড়িতে আসতে। আচ্ছা। ও, আরেকটা কথা বলবি, ঢাকা থেকে আসছে, ও এটা বলবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ? বলবো না। আচ্ছা।
আরে কান্তা কি খবর? এই তো আপনি দেখতেই ফুলের মতন সুন্দর, তো তাই এই ফুলগুলো আপনার জন্য। তাই? থ্যাংক ইউ, খুব সুন্দর ফুল। তোমাকে এখন কি দেই? আচ্ছা, তোমাকে এই আমটা দিলাম। আপনি আমও কুড়াতে পারেন? আই বোকা, আম কুড়ানো কি কোনো কঠিন কাজ নাকি? সবাই কুড়াতে পারে। আর ওই যে একটা কবিতা আছে না জসিমউদ্দিনের, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। এখন তো ঝড়ও হয় না, আর এইটা আপনার মামারও বাড়ি না, এইটা তো আপনার খালার বাড়ি। তা ঠিক, এটা হচ্ছে আমার খালার বাড়ি। তবে এটা শুধু আমার খালার বাড়ি না, এটা তোমার বাড়ি, আমার বাড়ি, আমাদের সবার বাড়ি, তাই না? আচ্ছা তাহলে আমি স্কুলে যাই। ঠিক আছে, তুমি এখন স্কুলে যাও, তোমার সাথে পরে আবার কথা হবে। আচ্ছা, আবার Bye. দেখা হবে। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো। তো তোমাদের প্রকৃতির পাঠশালা কেমন লাগছে? সত্যি ভালো? ভালো লাগলেই ভালো। তোমরা হচ্ছ প্রকৃতির সন্তান। তোমরা স্বর্গ মানে বেহেশতের মতো সুন্দর, আকাশের মতো উদার, বৃষ্টির মতো বিশুদ্ধ, আর ফুলের মতো পবিত্র। ঠিক আছে? এবং তোমাদের মধ্য থেকে কিন্তু কেউ হবে হয়তো লেখক, কেউ হবে কবি, কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে নেতা, কেউ হবে রাষ্ট্রপতি, আবার কেউ নোবেল প্রাইজও নিয়ে আসবে, তাই না? কিন্তু তার আগে একটা জিনিস হতে হবে। কি হতে হবে বলো তো? ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ। আচ্ছা, এখন ভালো মানুষ হতে গেলে প্রথমে কি করতে হবে বলো তো? পড়ালেখা করতে হবে। আর আমরা আদর্শ লিপি থেকে কি জেনেছি? আচ্ছা, স্বরেয় স্বরেয়া কি বর্ণ বলো? আর ক খ গ ঘ? আচ্ছা, তাহলে আদর্শ লিপি থেকে আমরা কি উপদেশ বাণীগুলো শিখলাম? স্বরেয় হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করো, স্বরেয়া আলস্য দোষের আকর, কতে আর খতে। এখন মনে রাখবে যে তোমরা যত বড়ই হও না কেন, এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাই পড়বে সেটাই লিখবে, যতবার পড়বে ততবার লিখবে। তাতে কি হবে? জিনিসটা একদম মাথায় ঢুকে যাবে, আর তোমাদের মাথা খুব ভালো করে কাজ করবে। লিখবে তো তোমরা? তাহলে এখন থেকে শুরু করো লেখা। কি সুন্দর না? খালা, লিচু পাকার সিজন কোনটা? এই ধরো আর 15-20 দিন, এর মধ্যেই পেকে যাবে। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, আর এখানকার মানুষগুলো না খুব সহজ সরল, খুব হেল্পফুল। এখন আর অত সহজ সরল নয়, এখন বেশ গরলই হয়ে যাচ্ছে। আসলে ভিলেজ পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স অনেক বেড়ে গেছে আগের তুলনায়। তাই না? আচ্ছা আচ্ছা, এই জন্যই কি তুমি পুরোনো আমলের পণ্ডিতদের মতন স্টুডেন্ট পড়াচ্ছ? পণ্ডিতদের মতো না, আসলে দেখো অতীতকে বাদ দিয়ে তো আর বর্তমান নয়। তখনকার যে শিক্ষা পদ্ধতিটা ছিল ওটা কিন্তু খুব জরুরি। ছোট কাল থেকে কিন্তু বাচ্চাদেরকে জীবনের যে মূল শিক্ষাগুলো সেগুলো দেওয়া উচিত। আসলে দেখো, ভুল শিক্ষা দিলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনভাবে তাদেরকে শিক্ষাটা দিতে হবে যেন একজন ভালো মানুষ হয়, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। আমার এটাই চাওয়া। তোমার মতো টিচার না আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দরকার। শোনো, তোমার এই কথাতে আমার একটা কথা মনে হলো, শিক্ষাটা কিন্তু শুরু হয় পরিবার থেকে। খেয়াল করে দেখো, তাই না? আমি আমার ছেলেকে কিন্তু এভাবেই শিখিয়েছি এবং এখন বাচ্চাদের পড়াচ্ছে, এবং ও কিন্তু মাস্টার্স পাশ করেছে, তারপর নিজের ইচ্ছায় এখানে এসে কাজ করছে।
মামুনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে বাবা? মামুনি, আমরা কলেজ মাঠে একটা কালচারাল ফাংশন করতে যাচ্ছি, আর আপনি সেখানে প্রধান অতিথি হয়ে থাকবেন। আচ্ছা, কবে? না মামনি, ওটা এখনো ফাইনাল হয় নাই। টাকা পয়সা জোগাড় হলে ফাইনাল। না না মামুনি, ওসব কিছু জানে না। টাকার জোগাড় আছে, এখন শুধু স্টার শিল্পীদের ডেট পাইলেই আমাদের ডেট ফাইনাল। মামুনি, তুমি আসবেন তো? না বাবা, আমি এবার মনে হয় পারছি না। আমার মেহমান এসছে ঢাকা থেকে, আমার বোনের মেয়ে, ওকে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে মামুনি, আমরা তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে। কি রে? ভাইয়া তোমার তো কপাল খুলে গেছে। কেন? আমার কপাল কি কোনো গাছের সাথে বাঁধা ছিল নাকি যে খুলে যাবে? আরে তা না, ঢাকাতে হ্যাপি একটা মাই আছে, কি সুন্দর। আবার মাঝে মাঝে ইংরেজিতেও কত টত কয়। কি নাম? নাম নাম হলো ডালিয়া। ডালিয়া? আচ্ছা জাগা, বাসা গেলে তো দেখা হইবই। তুই অন স্কুলে যা। আচ্ছা। ডালিয়া? আচ্ছা দোস্ত, ওই মেয়েটা আমার সাথে কেমন মানাবে? হ্যাঁ, তোর সাথে? দাঁড়া বেটা, ওই মায়াটা এই গ্রামে আইছে শুধু আমার জন্য। তুমি আবার ভাগ চাও কেন জানো না? মায়া মানুষ পাইলে আমি করে ভাগ দেই না। ফারাবাসের তলে তো পড়ো নাই। ধুর, তোর সাথে কথা বলে মেজাজটা খারাপ হয়। ধ্যাৎ। ক তুই আমার ভালোবাসিস? ক। না ওইটা ছুড়বেন না, হ্যাঁ আমি মরে যাব। হ্যাঁ, গুলতিটা ছুড়বেন না। আমি কি তোরে মারতে পারি? আমি তাক করি। তোর এই বুকের ভিতর যে মনটা আছে না, ছোট্ট মনটা, ওই মনটা রে। এই কান্তা, ধর না আরেকদিন। হ্যাঁ ধর। এই চকলেটটা চাটতে চাটতে ঘরে মেয়া ঘরে চলে যা, যা বলছি। এই পাগলা, কই যাস? এইদিকে আয়। কই আয়। কি খাও? সারা জীবন তো মজনু সাইজা ঘুরলি, লাইলির ঠ্যাং তো আর ধরতে পারলি না, মুরগির ঠ্যাংটা ধর। ধরবো? ধর। দাঁড়াও, আমার এইটা ধরবো? হ্যাঁ, ঘোর। ধর। মুরগি রে, মাফ করে দিস, আর একটু পরে কি সুন্দর খাদ্য হয়ে যাবি। ধন্য কপাল তোর, মানুষের খাদ্য হইলি, শিয়ালের খাদ্য হইলি না।
কি সুন্দর সবুজ গ্রাম, একেবারে মায়ের কোলের মতন দরদ মাখানো। কিন্তু এখানে আমি কেন এসেছি? কি কাজ আমার এখানে? বেলাল এত পরিশ্রম করছে, হাসি খালা রান্না বান্না করছে, আর আমি শুধু খাচ্ছি, দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এটাই কি আমার কাজ? না, আমি ওদের সাহায্য করব। সাহায্য নিতে না চাইলে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব, কিন্তু কারো কাছে ছোট হয়ে আমি থাকবো না, কোনোভাবেই না। কি ব্যাপার, তুমি এখানে একা বসে আছো? এসো, তুমি বসো। কি ব্যাপার? আচ্ছা খালা, তুমি এত ভালো কেন বলো তো? বোকা, তুমি আমার মামির মতন হতে পারো না? কেউ কি কারো মতো হয়? দুনিয়ার সবার স্বভাব আলাদা আলাদা না? তুমি কি তোমার মামা মামির উপর রাগ করে চলে এসছো? না, ওনাদের উপর কি রাগ করবো বলো? যারা মানুষ বোঝে না, কিন্তু মানুষ কেনা বেচা করতে বোঝে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, জানো খালা, ওনারা আমার টাকা পয়সা অর্থ সম্পত্তির জন্য আমার জীবন নেওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল। আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে বেঁচেছি। তোমার এখানে এসেছি একরকম আত্মরক্ষার জন্য। আমার খুব খারাপ লাগছে। বাদ দাও, কেঁদো না, ঠিক হয়ে যাবে। তোমাকে একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজ? তুমি একটু ওয়েট করো, আমি নিয়ে আসি। দেখো তো, এগুলো চিনতে পারো কিনা? জানো, মায়ের না খুব শখ ছিল মা এগুলো নিজের হাতে তোমাকে দেবে। অনেক কষ্টে তোমার বাড়ির ঠিকানাও মা জোগাড় করেছিল। সেই সময় হঠাৎ করে বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে। মা আমাকে নিয়ে মামা মামির বাড়িতে চলে যায়। বুঝতেই পারছো, নানা জটিলতায় মা আর তোমার এখানে আসতে পারেননি। তারপর মা মারা যাবার ঠিক 7 দিন আগে মা এই জিনিসগুলো আর তোমার ঠিকানা দিয়ে আমাকে বলেছিল আমি যেন তোমাকে পৌঁছে দিই। এখন তুমি এগুলো বুঝে নাও। আমার মনে হয় কি জানো, মায়ের প্রতি তোমার যে অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের কারণেই আমি এত দূর আসতে পেরেছি। 37 বছর আগে তোমার মার কাছে এই জিনিসগুলো আমি গচ্ছিত রেখেছিলাম। তারপর আর কোনো দিন দেখা হয়নি। আমি ভেবেছি সরওয়ারের মতো ও বুঝি হারিয়ে গেছে মুক্তিযুদ্ধে। আজকে এতদিন পর এগুলো দেখে মনে হচ্ছে সরওয়ার আর ওকে দুজনকে একসাথে ফিরে পেলাম। ধন্যবাদ। শোনেন ভাইজান, আমার বাড়ি আমি বিক্রি করি বা কাউরে এমনি এমনি দিয়ে দিই, সেটা আপনার দেখার বিষয় না। বড় ভাই হিসেবে টাকা দিয়ে ব্যবস্থা করতে পারবেন না, আবার কোনো কিছু বিক্রি করতে গেলে বাধা দিবেন। আপনি ভাইজান শুধু কথা কথা ডিসকারেজ করেন। ওই বাড়ি বিক্রি করে কি আকাশের উপর চাদর বিছায় থাকবি, না রাস্তায় রাস্তায় ঘুমাবি? আমার যেখানে মন চায় সেখানে থাকবে, সেটা আপনার দেখার বিষয় না।
বাবলে মা, তোমার হাতে না জাদু আছে। যাই রান্না করো মা তো সুস্বাদু হয়। বোকারে, হাতে কি জাদু থাকে? জাদুটা থাকে মনে। মন দিয়ে যদি রান্না করা হয় তাহলে সব কিছু স্বাদ বেড়ে যায়। তো মা, তুমি সেদিন আমাকে লাল চালের কথা বলছিলে না? জানো একসময় আমাদের এই দেশে 4,500 প্রজাতির আমন ধান ছিল, 200 প্রজাতির আউশ ধান ছিল, বোরো ছিল। কি ভাবছি জানো? ভাবছি যে আউশ আমলের একটা প্রজেক্ট শুরু করব। খুবই ভালো। এই চালটা তো খুব সুস্বাদু আর পুষ্টিকর। কিন্তু আমি ভাবছি তুই একা এত কাজ সামলাবি কি করে? ভাত ছিটালে কি কাকের অভাব হয়? আমাদের গ্রামে কত ছেলে মেয়ে পড়ে আছে বেকার, কাজ নাই। তারা কাজ করবে, খাটবে, বিনিময়ে খাবে। তোর কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল বাবা। হতেই হবে, তোমার ছেলে না। ভাইয়া, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। তুমি প্রজেক্টে হেল্প করবে? কিভাবে হেল্প করবে? ধরুন আমি আপনার প্রজেক্টে গিয়ে ফিল্ড ওয়ার্ক করলাম, তারপর মার্কেটিং করলাম। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি জানো, আমাদের দেশের গ্রামগুলো তো এখনো ওইভাবে কালচার না। আপনাকে দিব না কিছু, ওইভাবে তো কালচার না। তুমি আমার সাথে হাটে মাঠে ঘাটে ঘুরতে পারবে? এভাবে বলছিস কেন? তোদের মতো শিক্ষিত সাহসী ছেলেমেয়েরা যদি একসাথে কাজ না করে তাহলে গ্রামীণ সমাজের উন্নতি কিভাবে হবে বল? ও তোর সাথে কাজ করতে চাচ্ছে, ওকে সঙ্গে নে, ক্ষতি কি? জুটি বেঁধে কাজ করলে কাজের গতিটাও তো বাড়বে। তুমি বলছো মা? ঠিক আছে, তাহলে আপনার প্রজেক্টগুলো আমাকে একটু ঘুরে দেখান। দেখাবো। আর খাও, খেয়ে খানিক্ষণ বিশ্রাম নাও, তারপর নিয়ে যাবো। জানো, আমার বাবা শহীদ সারোয়ারের মতন অসংখ্য বীর মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেছে। তারা অবশ্য দেশটা স্বাধীন করে তাদের জন্মগত দায়িত্ব পালন করেছে। আর আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই প্রজন্ম, মানে আমরা আমাদের দেশটাকে আরো অনেক দূর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। This is the real concept for this country. এটা আসলে আমার কনসেপ্ট না, কনসেপ্ট আমার মার। আচ্ছা, এইসব কনসেপ্ট বাস্তবায়ন করতে তোমাকে নিশ্চয় অনেক ইনভেস্ট করতে হয়েছে। না, আসলে ইনভেস্টমেন্ট ছিল খুবই সামান্য। আমার মার দেনমোহরের কয়েকটা টাকা দিয়ে যাত্রা শুরু। বলতে পারো আমার বাবা মার দোয়াটাই হচ্ছে আমার মেইন ক্যাপিটাল। না, বাবা মার দোয়ার সাথে তোমার চেষ্টাও তো ছিল। আচ্ছা ধরো, তোমার সেই চেষ্টার সাথে যদি আমি যোগ হই তাহলে কেমন হবে? তখন এই দুটো হাত কর্মবীরের হাত হয়ে যাবে। পাগলটা কোন পাগল? ও ও দাঁড়া, শালা পাগলের বাচ্চা, শালা পাগল। এই, গেলি? শালা পাগল, তোর ধরতে পারি নাই। ধরতে পারলে পানি দিছু ভাই, তোর পাগল আমি ছুড়ে দিতাম। মামনি,
বাবা, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। পাগলের সাথে কখনো পাগলামি করতে হয় না। কি বলেন? তাহলে পাগল সামলাবো কিভাবে? ওকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলেই হতো। হয় না মামনি, হয় না। যাক মামনি, মেহমান কেমন আছে? ভালোই আছে। আর কতদিন থাকবে এখানে? কয়েকদিন থাকবে মনে হয়। ও ঠিক আছে মামনি, আমি তাহলে আসি, আচ্ছা। কাজ আছে একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ওই যে ইয়া লাগাইবেন, পটল টটল লাগাই দিবেন। হ্যালো, হ্যাঁ বেলাল। আসসালামু আলাইকুম ভাই। মোশারফ ভাই কেমন আছেন আপনি? একদিন পরে ভাইটারে স্মরণ করছেন। হ্যাঁ বেলাল, শোনো, ভাই বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করবো। তোমার ভাগে 5,000 টাকা পড়ছে। ভাই আপনি জাপান থেকে আসছেন, আপনার প্রচুর টাকা। আমি কষ্টে মষ্টে টুকটাক টাকা পয়সা কামাই, আমি এসব আনন্দ ফুর্তি মধ্যে থাকতে পারবো না। থাকো, টাকা দিয়ে দিও, আমি কাউকে পাঠাচ্ছি। ভাই আল্লাহর বস্তা মানে মাফ করেন, এসব কাম কাজ আমার একদম নীতি বিরুদ্ধ কাজ, দয়া করে কাউরে পাঠান না। ধ্যাৎ মিয়া, রাখো তোমার নীতি, তুমি থাকো তোমার নীতি নিয়ে। দেখলেন মুশারফ ভাই, বিড়াল মনে হয় মিয়ার পেটা হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো। তাহলে আর কি, প্রোগ্রাম ক্যান্সেল? হ্যাঁ ক্যান্সেল করে দাও। রাখ, তুমি এসো খালি ক্যান্সেল ক্যান্সেল, ক্যান্সেল হলে তুমি খালি খুশি হও। এটা কি গাছ? এটা তো এমনি শাক গাছ। শাক নাকি এটা? জানো এটাও? আমি জাহেদ, বড় বাড়ির ছেলে। আপনার সাথে কিছু কথা আছে। ওয়েল, বড় বাড়ির ছেলে, ছোট বাড়ির ছেলে, কোনো বাড়ির ছেলের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? আসো। পৃথিবীর কোনো শস্যদানা ফোঁটা ফোঁটা রক্ত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশের আগে আমার উত্তাপ এসেছিল জন্মের চুমুক থেকে। সবখানে আমি উত্তাপ, সবখানে আমি সাহস, সবখানে আমি উপলক্ষ আর উপেক্ষার ফসিল ছিলাম। এখানে আমার পূর্বপুরুষের হাড় ছিল, সেই হাড়ের ধুলিতে এখন লক্ষ লক্ষ শহীদের হৃদয় মঙ্গার মিছিলে আনে জন্মের সমান চিৎকার। তৈরি হও, দিন এসে গেছে। তোমাকে বলা হবে এমন সব বৃক্ষের কথা যারা মানুষের দেয়াল ভাঙতে ভাঙতে নির্মাণ করে আলোর শহর। শোনানো হবে সেই সব বীরের কাহিনী যারা সূর্যকে আড়াল করে দাঁড়িয়েছিল আগুনের ওপর। আর দেখানো হবে সেই সব আশ্চর্য জগৎ যার খোলা গামলার ভেতর ছিল তোমার পবিত্র আত্মা। নিরাশ হও না, বেঁচে থাকার জন্য জমে আছে পাহাড় সমান কাজের স্তূপ। ভাবি, কি করছো? ভাবি, তুমি একটু ভাইয়াকে বোঝাও, বাড়িটা বিক্রি করে আমি তাড়াতাড়ি দেশ থেকে ফুটি, নইলে কিন্তু আমার হাতে অনেকেই খুন হয়ে যাবে। যা করার মাথা ঠান্ডা করে করো, তোমরা তো আবার গরম মাথার গোষ্ঠী। 6 মাসের মধ্যে আমি যদি বিদেশ না যেতে পারি, তাহলে আমার হাতে বেলাল ডালিয়া দুজনই খুন হয়ে যাবে। ডালিয়াকে তুমি চিনবা না, খুবই ভদ্র, খুবই সুন্দর, ভেরি সুইট। আমার চেয়ে সুন্দরী? আর ধুর, তুমি আছো খালি তোমার রূপ গুণে প্রশংসা নিয়ে। আমি যাই, ফিরতে রাত হবে। তুই ভাইয়াকে বোঝাও বেলালের টাকা পয়সা আছে, ওর কাছে বাড়িটা বিক্রি করে দিই। তুমি চিন্তা করো না, দেখি তোমার ভাইয়ার সাথে আলাপ করে
কি করতে পারি। একটু ভালো করে বোঝাও। বেলাল ভাই একটু দাঁড়ান। আরে জাহেদ, কি মনে করা? আপনার সাথে কথা আছে। বলো। ভাই আল্লাহ তো আপনার বেশ টাকা পয়সা দিছে, এক কাজ করেন আমার বাড়িটা কিনে নেন। কহ কি, সত্যি বাড়ি বিক্রি করবা? হ্যাঁ ভাই। দাম কত চাও? ভাই পুরান বাড়ি কয়দিন আগে রং টং করছি তো বেশ টাকা পয়সা খরচ হয়েছে, 30 লাখ টাকা দিবেন। ওরে ভাই রে, এত টাকা পয়সা আমার কাছে নাই। শুনো, 20 পাইবা, দলিল পত্র খরচ আমার। আচ্ছা ফাইনাল। তোমার ভাই শাহেদ রাজ হইব তো? ভাইয়া তারাজি। তার তো ফোন করে দেবো। হ্যালো, হ্যাঁ বেলাল, কেমন আছো তুমি? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো। শোনো, এই জাহিদ আমার সামনে আছে, বাড়িটা কি বিক্রি করবো নাকি? ওর বাড়ি বিক্রি করলে আমার কি করার আছে? না মানে ধরো বাড়িটা যদি আমি কিনা নেই। তাহলে তো খুব ভালো হয়। কেন? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জাহিদ, বাড়িটা আমি কিনে নিলাম। যা। হ্যাঁ ভাই নেন আমার বাসার। যা। বাড়িটা কিনা নিলাম, মানে ফেরত নিলাম 20 লাখ টাকা দিয়ে। আচ্ছা খালা, বড় বাড়ি কোনটা? এই যে পাশের গ্রামে। তুমি জানো ওই বাড়িটা কিন্তু আসলে বেলালের দাদাদের। পাকিস্তান আমলেই খানবাড়ির লোকজনরা ওই বাড়িটা দখল করে ফেলে। আচ্ছা খালা, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি। করো। মানে তুমি কিন্তু কিছু মনে করো না। না, বলো। মানে তোমার যে সময় বিয়ে হয়েছে, যুদ্ধের সময়, তারপর খালু মারা গেছেন, তাতে করে তোমার যে বয়স, মানে আমার মাকে দিয়ে যতটুকু মনে হয়, বেলাল ভাই কি তোমার নিজের সন্তান? বেলাল আমার নিজের সন্তান, গর্ভজাত সন্তান না, কিন্তু আমি জানি বেলালই আমার সন্তান। তুমি এখনো অনেক ছোট, আসলে মাতৃত্ব কি জিনিস এখন তুমি বুঝবে না। যদি আমাকে প্রশ্ন করো বেলাল হিন্দু, মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, আমি জানি না। আসলে যুদ্ধের পরে আমার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত ছিল। তখন আমি ভাইকে হারিয়ে, বাবাকে হারিয়ে, স্বামীকে হারিয়ে একদম বিহ্বল অবস্থা। আর আমার বয়স কম থাকায় খুব স্বাভাবিক সবাই আমাকে বিয়ে করতে বলছিল। কিন্তু সরোয়ার এত অসাধারণ একজন মানুষ, আমি ওর জায়গায় কাউকে ভাবতেই পারিনি। আর আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন শহীদের স্ত্রী। আমি ঠিক করলাম আমি ওর গ্রামের বাড়িতে চলে আসব, ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকব। ঘটনাচক্রে আমার বেলালের সাথে পরিচয়। ওর তখন 6 বছর বয়স। ক্ষুধায় কাঁদছিল ছেলেটা। আমি ওকে ওর বাবা মার কথা জিজ্ঞেস করলাম, কিচ্ছু বলতে পারলো না। আমার ওকে দেখে মনে হলো ওর আর আমার একই রকম অবস্থা। ওরও অবলম্বন নেই, আমার বেঁচে থাকার জন্য অবলম্বন দরকার। আমি ওকে নিয়ে আসলাম। আমি বেলালের মা, বেলাল আমার সন্তান। এটাই আমার কাছে সবচেয়ে বড় সত্য।
তোমার প্রশ্নের উত্তর তো দিলাম আমি। এখন তোমাকে একটা প্রশ্ন করি। তুমি যে আমাদের সাথে থাকলে, বেলালের কাজে সাহায্য করলে, তুমি আসলে কি চাও? খালা, এখন আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমার শুধু একটাই চাওয়া, আমি আপনার মতন একজন মা হতে চাই। তুমি আমার চেয়ে অনেক ভালো মা হবে। মা গো, একটা সুখবর আছে মা। কি সুখবর? যে বাড়িটা আমাদের বেদখল হয়ে গেছিল, সে বাড়িটা আমি কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি দলিল করতে, দোয়া করে দাও মা। সাবধানে যা বাবা, খুব খুশি হচ্ছি। আসি, যাই। আমার তো বাবার কথা খুব মনে হচ্ছে। ও দেখে যেতে পারলো না ওর ছেলের যোগ্যতা। আমার খুব ভালো লাগতো। খালা, খালা, মা, বড় গলায় ডাকি তোরে, আইরে মা তুই হাসি মুখে। বড় গলায় ডাকি তোরে, আইরে মা তুই হাসি মুখে। মেটারে তোর সন্তানের সাথ, ফুল ফুটিয়ে নিজের চোখে। মেটারে তোর সন্তানের সাথ, ফুল ফুটিয়ে নিজের চোখে। বড় গলায় ডাকি তোরে, আইরে মা তুই হাসি মুখে। তুই যারে মা ভালোবাসিস, জগৎ তারে ভালোবাসে। সুবাতাসের শুভক্ষণে, সুসময়ের তাগিদ আসে। সেই তাগিদে হাসরে মা তুই, সেই তাগিদে হাসরে মা তুই, মহাবাড়ি মহা সুখে।